মিডিয়া হাইপ দিয়ে যদি বিশ্বকাপ জেতা যেত, ইংল্যান্ডের সামনে ব্রাজিলও পাত্তা পেত না। প্রত্যেকটা বিশ্বকাপ শুরু হয়, ইংল্যান্ডের অ্যানালাইসিস শুরু হয়ে যায়, ইংল্যান্ডের প্রত্যাশা চড়তে চড়তে আকাশে উঠে যায়। ইংল্যান্ডের এর সঙ্গে গত কয়েক বছরে তো নতুন একটা আওয়াজ যোগ হয়েছে, ইটস কামিং হোম। কিন্তু এর উল্টো পিঠে চিত্রটা কি, বাস্তব চিত্র? সেই 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে, ওইটাই শেষ, ওইটাই একমাত্র। এরপর থেকে 60 বছর কেটে গেছে, ইংল্যান্ডের কেউ কথা রাখেনি, না বিশ্বকাপে না ইউরোতে। বিশ্বকাপ তো তাও একবার জিতেছে ঘরের মাটিতে, ইউরো এখন পর্যন্ত একবারও জিতেনি ইংল্যান্ড। কিন্তু গত কয়েক বছরে যদি আমরা দেখি, একটু হয়তো চিত্রটাতে উন্নতি এসেছে। মানে আমরা যদি আরও 10-15 বছর আগে চিত্রের সঙ্গে গত 5-7 বছরের চিত্রটা তুলনা করি, গত কয়েক বছরে ইংল্যান্ড ইউরোতে ফাইনাল খেলেছে, বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে, কোয়ার্টার ফাইনাল খেলেছে, কিন্তু শেষে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে আটকে গেছে। এবার বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে নিয়ে হাইপটা একটু কম। হয়তো এটার কারণ এটাই যে এবার ইংল্যান্ডের গল্পটাও একটু ডিফারেন্ট। এইবার ইংল্যান্ড দল মানে আমরা যেরকম দেখি যে বড় বড় সব স্টারদেরকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করা হয়, এইবার ইংল্যান্ড দল সেই তারকাদের মিলন মেলা না। কোচ টমাস টুখেল এবার এমন একটা দল গড়েছেন যেটা প্রত্যেক সদস্য, 26 জন সদস্যই তার কৌশলের সঙ্গে যায়। তার কৌশলের সঙ্গে যায় না এরকম যদি কোনো স্টারও থেকে থাকেন, সে স্টারকে তিনি বিশ্বকাপ দলে রাখেননি, বাদ দিয়ে দিয়েছেন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, কোল পালমার, ফিল ফোডেন। ইংল্যান্ড বিশ্বকাপ দল ঘোষণার পর এই 3টা নাম নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে। এবার হাইপ যা ছিল এই 3টা নামের বাদ পড়া নিয়ে। তো এবার যখন গল্পটা একটু ডিফারেন্ট, এবার যখন দলের গঠনটা একটু ডিফারেন্ট, এবার কি ইংল্যান্ডের গল্পটা একটু ডিফারেন্ট হবে? বিশ্বকাপের গল্পটা, সাকসেস স্টোরিটা কি একটু ডিফারেন্ট হবে? এটাই কি সেই পরিবর্তন যেটা ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ওই যে ইটস কামিং হোম আওয়াজটাতে একটা প্রাণ দিতে পারে? চলুন একটু ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার এবং না জেতার কি কি কারণ থাকতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিসের আগে আমরা একটু স্কোয়াডটা যদি দেখে নেই, দেখি স্কোয়াডটা কেমন হয়েছে। আপনি যেটা আমি একটু আগে বললাম যে ইংল্যান্ডের দলে এবার একেবারে যে তারকায় ঠাসা তা না। হ্যাঁ, ইংল্যান্ডের দলে হ্যারি কেইন আছেন, বুকায়ো সাকা আছেন, ডেক্লান রাইস আছেন, জুড বেলিংহাম আছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ইংল্যান্ড দলে দেখবেন যে ড্যান বার্ন আছেন, এজরি কনসা আছেন, মার্ক গেহি আছেন, জারেল কুয়েন্সা আছেন, কিংবা আপনি যদি এদিকে দেখেন ইভান টনি আছেন, অলি ওয়াটকিন্স আছেন, ননি মাদুয়েকে আছেন। মিডফিল্ডে যদি দেখেন মর্গান রজার্স, কোবি মাইনো, এবেরেচি এজে, সব ঠিক একেবারে স্টার না বাট ইউজফুল, এরকম অনেক প্লেয়ার আছেন। এখন এবার আমরা যদি দেখি ইংল্যান্ডের এবার এই 26 জনের দল থেকে 11টা কেমন হতে পারে। ইংল্যান্ডের একাদশে আপনার গোলকিপার পজিশনটা অনেক বছর ধরেই একেবারে ফিক্সড বলতে গেলে। জর্ডান পিকফোর্ডের বাইরে অন্য কোনো গোলকিপার ইংল্যান্ড দলে গত অনেক বছর ধরেই আর কেউ চান্স পায়নি। সো এখানেও বিশ্বকাপে জর্ডান পিকফোর্ডই আপনি গোলকিপারিং রেসপন্সিবিলিটিটা পালন করতে যাচ্ছেন। রাইট ব্যাকে আমরা যেটা বললাম যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নেননি টমাস টুখেল। আলেকজান্ডার আর্নল্ডের ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে সেটা তিনি লিভারপুলে থাকার সময় কোশ্চেন ছিল। এরপর গত সিজনে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরে তিনি ঠিক খুব ভালো খেলতে পারেননি, সব কিছু মিলিয়েই তার বাদ পড়া। তো এই জায়গায় স্টিল টমাস টুখেলের হাতে একটা খুব ভালো অপশন আছে, রিস জেমস, চেলসির রাইট ব্যাক। লেফট ব্যাক পজিশনে দুটো নামই একটু অন্যরকম, এবং দুটো যে আমরা নাম বিবেচনা করব, দুইজনের কোয়ালিটি দুই ধরনের। একজন হচ্ছেন ড্যান বার্ন, আরেকজন হচ্ছেন ওরেলি। দুজনের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যদি ইংল্যান্ড এমন চিন্তা করে যে অপোনেন্ট হয়তো এরিয়াল স্ট্রেংথ অনেক বেশি অপোনেন্টের, কিংবা কর্নারে অনেক বেশি কর্নার সামলাতে হবে, তখন আপনি হয়তো ড্যান বার্নকে দেখবেন। কিন্তু যদি এমন হয় যে ইংল্যান্ড নিজে পজিশন ডমিনেট করে খেলতে চায়, সেক্ষেত্রে আপনি এই জায়গায় নিকো ওরেলিকে দেখতে পারেন বলে আমরা ধরে নিতে পারি। এবার আমরা যদি সেন্টার ব্যাক পার্টনারশিপে আসি, সেন্টার ব্যাক পার্টনারশিপে আমার যতটুকু ধারণা হয়তো 3টা নামের মধ্যে যে কোনো দুইজনই ঘুরে ফিরে খেলবেন। একজন হচ্ছেন এজরি কনসা,
একজন হচ্ছেন মার্ক গেহি, আরেকজন হচ্ছেন জন স্টোনস। স্টোনসের ফিটনেস নিয়ে কিছু কোশ্চেন আছে, বাট স্টোনসের আবার কোয়ালিটি অন্য দুজনের চেয়ে বল প্লেয়িং কোয়ালিটি বেটার। সো এখানে এই তিনজনের মধ্যে যে কোনো দুজনের পার্টনারশিপ আপনারা দেখতে পারেন। আমরা তিনজনের নামে যদি দেখি, এজরি কনসা অথবা এই জায়গায় হয়তো গেহিকে দেখতে পারেন, আর এদিকে আমরা স্টোনসকে দেখতে পারি। স্টোনস যদি খেলতে না পারেন সেক্ষেত্রে হয়তো গেহিকে এই জায়গায় দেখতে পারেন। আমরা গেহির নামটা দুই জায়গায় লিখে রাখলাম, যে হয়তো কনসা স্টোনস বা গেহি স্টোনস বা কনসা গেহি যে কোনো একটা পার্টনারশিপ হতে পারে। এবার আমরা যদি মিডফিল্ডে আসি, মিডফিল্ডে ডেকলান রাইসের তো আসলে এই মুহূর্তে ইংল্যান্ড কেন আপনার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স। সো ডেকলান রাইসকে আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ডের যেটা বলে যে যেই হার্টবিট যদি আমরা বলি মিডফিল্ডে, সেটা ডেকলান রাইস। এর সঙ্গে এবার একটা দারুণ কম্বিনেশন টমাস টুখেল হয়তো করতে যাচ্ছেন, সেটা হচ্ছে এলিয়েট অ্যান্ডারসন। এই সিজনে প্রিমিয়ার লিগে দারুণ খেলেছেন এবং তার বল উইনিং অ্যাবিলিটি বেশ ভালো। অলরেডি ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পেতে ইন্টারেস্টেড বলে শোনা যাচ্ছে। সো এই দুইজনের হয়তো যেটা হবে যে এই দুইজন মিলে সেটা অপোনেন্টের কাছ থেকে বল কেড়ে নেওয়া বলুন, অপোনেন্টের পাসিং লেন আটকে দেওয়া বলুন, অপোনেন্টকে ভেতরে ঢোকার জায়গা না দেওয়া বলুন, আবার বল কেড়ে নেওয়ার পর নিজেদের প্লেয়ারদের কাছে সামনে পাস বাড়িয়ে দেওয়া বলুন, বা রাইসের ক্ষেত্রে তো আরেকটা বেটার কোয়ালিটি, সেটা হচ্ছে টেম্পো সেট করে দেওয়া। তো এই জিনিসগুলো এই দুইজনই করবেন। এদের সঙ্গে সামনে থাকবেন জুড বেলিংহাম। যদিও যে টমাস টুখেলের কৌশল নিয়ে অনেক কথা হচ্ছে, যে জুড বেলিংহামকে নিয়েও একটা কোশ্চেন আছে। জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ার, ইংল্যান্ড দলে খেলছেন, তার জায়গায় নিয়ে কোশ্চেন থাকবে। এটা হয়তো আমরা আগের ইংল্যান্ড দলগুলোতে কখনো চিন্তাও করতে পারতাম না। বাট এবার টমাস টুখেল এমন একটা দল করছেন যেখানে ইভেন জুড বেলিংহামের জায়গা পাকা নয়। বলা হচ্ছে যে জুড বেলিংহামের জায়গায় হয়তো মর্গান রজার্সকেও দেখা যেতে পারে। বাট জুড বেলিংহামের কিছু এক্সট্রা কোয়ালিটি আছে, তার গোল থ্রেট আছে, সব কিছু মিলিয়ে আমরা জুড বেলিংহামকে আপাতত ধরছি। স্ট্রাইকে হ্যারি কেইনের জায়গা নেওয়ার মতো তা আর কেউ নেই। হ্যারি কেইন হচ্ছেন ইংল্যান্ডের মেইন গোল থ্রেট, মেইন স্টার, যাই বলেন সেটা হ্যারি কেইন। রাইট উইংয়ে সাকার জায়গাও খুব বেশি অল্টারনেটিভ এই মুহূর্তে নেই, স্টার্টিং 11 যদি আমরা ধরি, হয়তো পরে ননি মাদুয়েকে নামতে পারেন, বা যদি শেষ দিকে খেলাটাকে স্ট্রেচ করতে হয় তখন ননি মাদুয়েকে, বা ডিরেক্টনেস দরকার হয় তখন ননি মাদুয়েকে নামানো হতে পারে। লেফট উইংটাতে একটু ডাউট আছে, দুটো নাম আছে, মার্কাস রাশফোর্ড এবং অ্যান্থনি গর্ডন। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারেন। যদি এই দুজনের মধ্যে যদি আপনি প্রোফাইল চিন্তা করেন, মার্কাস রাশফোর্ডের গোল থ্রেটটা বেশি, অ্যান্থনি গর্ডনের গোল থ্রেট হয়তো কিছুটা কম, কিন্তু তিনি আবার আপনার মাঠ বড় করে খেলা বা প্রেস রেজিস্ট্যান্ট, নিজে প্রেসিং করা, নিজে কিছুটা প্রেস রেজিস্ট্যান্ট যে প্লেয়ার বলি, সেটাও তো ওই অ্যান্থনি গর্ডন। তো এই দুইজনের মধ্যে হয়তো ম্যাচ টু ম্যাচ ভ্যারি করবে। আমরা আপাতত রাশফোর্ডকে যদি ধরি, বা দুজনের নামে আমরা যদি লিখে রাখি, রাশফোর্ড অথবা গর্ডন। তো এই হতে যাচ্ছে সম্ভবত, ধরে রাখুন 4-2-3-1 ফরমেশনে যদি আমরা বলি, 4-2-3-1 ফরমেশনে হয়তো ইংল্যান্ড খেলতে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে হ্যারি কেইনকে আমরা স্ট্রাইকার ধরলেও, আমরা যারা অনেক বছর ধরে ইউরোপিয়ান ফুটবল যারা ফলো করছেন, আপনারা জানেন যে হ্যারি কেইন ঠিক বক্সে সবসময় থাকার প্লেয়ার নয়। হ্যারি কেইন বিল্ড আপে সবসময় কানেক্টেড থাকতে চান। তিনি হয়তো বেশিরভাগ সময় আপনি দেখবেন যে যখন ইংল্যান্ডের পায়ে এখানে কোথাও বল, তিনি হয়তো নিচে নেমে আসছেন। তিনি নিচে নেমে আসার সুবিধাটা হলো তখন হয়তো অপোনেন্ট ডিফেন্ডারও তার সঙ্গে উঠে আসছেন। তো সেই জায়গাটাতে বেলিংহাম, রাশফোর্ড, সাকা, বা যদি ননি মাদুয়েকে থাকে ননি মাদুয়েকে, গর্ডন থাকলে গর্ডন, এদের হয়তো এই জায়গাগুলোতে আপনি ঢুকে পড়তে দেখবেন, এবং সেখান থেকে কেইন হয়তো নিজে এদিকে সেদিকে পাসটাকে স্প্রে করে দিয়ে নিজে হয়তো পরে আবার একসঙ্গে ঢুকে যাবেন। আমরা তো স্কোয়াড দেখলাম, 11 দেখলাম। এবার আমরা যদি অ্যানালাইসিসে যাই যে কেন ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে, কেন জিতবে না, আগে কেন বিশ্বকাপ জিতবে সেই অ্যানালাইসিসে যাই। আমরা এই ছবিটাতে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে বেশ কয়েকজন প্লেয়ার আছেন, আপনি হয়তো কেইনকে চিনবেন, রাইসকে চিনবেন, জন স্টোনসকে চিনবেন, বাট এর বাইরে অন্য যে চেহারাগুলো, এগুলো ঠিক ইংল্যান্ড দলে একেবারে নিয়মিত ফেস না। আমরা যেটা শুরুতে বলছিলাম, টমাস টুখেল তার কৌশল অনুযায়ী দল সাজিয়েছেন। ইংল্যান্ড বিশ্বকাপ যদি জিতে, তার একটা বড় রিজন হয়ে যেতে পারে টমাস টুখেলের এই চিন্তাটা। একটা সময় আমরা ইংল্যান্ড দল বলতে কি বুঝতাম, জেরার্ড, ল্যাম্পার্ড, পল স্কোলস, বেকহাম, সব প্লেয়াররা এক জায়গায় এসে মিলিত হচ্ছেন। পরে দেখা গেল যে এদের সবাইকে কিভাবে খেলালে সবার সেরাটা নিয়ে আসা যায়, এই কৌশল আর ইংল্যান্ড কোচ বের করতে পারলেন না। ওয়েন রুনি ছিলেন ওই দলে। আলটিমেটলি যেটা হলো, এত সব স্টার্স নিয়েও ইংল্যান্ড খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। এরপর এখানে আপনার বেলিংহাম, কেইন এরা এলেন। তারপরে যেটা হলো যে ইংল্যান্ড হয়তো সেমিফাইনাল, ফাইনাল বা এই পর্যন্ত যাচ্ছে, আলটিমেটলি শিরোপাটা জিততে পারছে না। এবার যেটা হচ্ছে,
ইংল্যান্ড দলে কিন্তু এবারে যেটা শুরুতেই বললাম, কোল পালমার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফিল ফোর্ডেন এদের মতো প্লেয়ার ছিলেন, কিন্তু এদেরকে বাড়ি রেখে এসেছেন টমাস টুখেল। কেন? জাস্ট বিকজ তারা টমাস টুখেলের কৌশলের সঙ্গে যান না। তো এইটা একটা বাজি বলতে পারেন। আলটিমেটলি এন্ড উইল জাস্টিফাই দ্য মিনস। এখন সেটা কতটুকু কাজে লাগে সেটা হয়তো মানে রেজাল্ট বলবে। বাট আপাতত যদি কৌশল কাজ করে, যে ইংল্যান্ডে যে বড় সব নাম লাগবে না আমার শুধু কৌশলের সঙ্গে খেলা প্লেয়ার লাগবে, মিলিয়ে খেলা প্লেয়ার লাগবে, এই জিনিসটা কতটুকু কাজ করে সেটা দেখা যাক, সেটা হয়তো টুর্নামেন্ট বলবে। বাট যদি ইংল্যান্ড জেতে, এটা একটা বড় রিজন হয়ে থাকবে। এরপরে যদি আমরা আসি মিডফিল্ড কম্বো, জুড বেলিংহাম এবং ডেকলান রাইস, আমরা দুজন একটু আগে 11-এর সময় আমরা দুজনকে নিয়ে কথা বলছিলাম, এদের সঙ্গে হয়তো এলিয়ট অ্যান্ডারসনও থাকবেন। বাট এই দুজন হচ্ছে মিডফিল্ডের বড় নাম, এবং এই দুজনের কম্বিনেশনটা আপনি যদি চিন্তা করেন, রাইসকে নিয়ে আমরা বলছিলাম যে আমরা যে প্লেয়ারদেরকে বলি যে টেম্পো সেটার, একটা দল টেম্পো, খেলার গতি কখন বাড়বে কখন কমবে, এই জিনিসটা সেট করে দেওয়া একজন প্লেয়ার থাকেন, সেই জিনিসটা হচ্ছেন ডেকলান রাইস। আবার তিনি অপোনেন্টের পা থেকে বল কেড়ে নেন, অপোনেন্টকে প্রেস করেন, অপোনেন্টের জায়গা বন্ধ করে দেন। অন্যদিকে জুড বেলিংহাম ইংল্যান্ডকে কি দেবে? জুড বেলিংহাম ইংল্যান্ডকে বল ক্যারিং যে অ্যাবিলিটি, বলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, অন্য অপোনেন্ট বক্স পর্যন্ত চলে যাওয়া, বা নিজেই বক্সের ভিতরে ঢুকে যাওয়া, গোল থ্রেট, হ্যারি কেইন যদি পেছনে নেমে আসেন ওই জায়গাটা দিয়ে ঢুকে যেয়ে বক্সে গোল থ্রেট ক্রিয়েট করা, ওই জিনিসটা দেবেন জুড বেলিংহাম। তো এই দুজনের কম্বিনেশনটা ইংল্যান্ডের শিরোপা জেতার একটা বড়, যদি জেতে একটা বড় রিজন হয়ে যাবে এই দুজনের কম্বিনেশন। এরপর আমরা আসি হ্যারি কেইন। আমরা একটু আগে বলছিলাম যে হ্যারি কেইন, আমরা ইংল্যান্ডের গোল কোথায় আসবে বিবেচনা করলে আমরা হ্যারি কেইনের নামই বলবো। হ্যারি কেইন বায়ার্ন মিউনিখ অসাধারণ একটা সিজন কাটিয়েছেন, যদি ভুল না বলে থাকি 61টা গোল করেছেন সিজনে। কিন্তু এই ইংল্যান্ডের সুবিধাটা হচ্ছে এই ইংল্যান্ড শুধুমাত্র হ্যারি কেইনের উপর ট্যাকটিক্যালি রিলায়েন্ট না। কিভাবে? যেটা ওই যে একাদশের সমান বললাম, কেইন নিচে নেমে আসতে পছন্দ করেন, সেক্ষেত্রে ইংল্যান্ডের উইঙ্গার বা অ্যাডভান্স মিডফিল্ডার এমন কাউকে লাগবে যার গোল করার অ্যাবিলিটি আছে, যেটা একটু আগে আমরা জুড বেলিংহামের ক্ষেত্রে বললাম যে জুড বেলিংহামের সেটা আছে, যেটা আপনার মার্কাস রাশফোর্ডের ক্ষেত্রে আছে, যেটা অ্যান্থনি গর্ডনের কিছুটা আছে, বুকায়ো সাকার কিছুটা আছে। তো এরা ওই কেইনের সঙ্গে কিভাবে খেলতে হয়, ইভেন মর্গান রজার্সের কথা যেটা বললাম, যে জুড বেলিংহাম না খেললে মর্গান রজার্স খেলতে পারেন, মর্গান রজার্সের ওই অ্যাবিলিটিটা আছে যে ফাঁকা পকেটগুলো কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে ফাঁকা জায়গা দিয়ে ঢুকে যাওয়া যায়, কিভাবে গোল বের করে আনা যায়। তো এই প্লেয়াররা কেইনের সঙ্গে কিভাবে সমন্বয় করে খেলতে হয় এই জিনিসটা খুব ভালো জানে। সো শুধুমাত্র যে কেইনকে আটকে দিলে ইংল্যান্ড আটকে যাবে, পুরো ব্যাপারটা এবার আর ঠিক ওইটা না। এরপর আসি ইংল্যান্ডের পাস্ট ফেইলিয়ার্স। ইংল্যান্ড 2020 ইউরোতে ফাইনালে গিয়ে হেরে গেছে, 2018 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে, গতবার কোয়ার্টার ফাইনাল খেলছে। তো গত কয়েকটা টুর্নামেন্টে ইংল্যান্ড কিন্তু খুব কাছাকাছি গিয়ে হেরে যাচ্ছে। তো টুর্নামেন্ট পেডিগ্রি একেবারে নেই সেটা বলা যাবে না। অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ডের প্লেয়াররা চ্যাম্পিয়ন্স লিগে কেউ ফাইনাল খেলছে, এবারই আর্সেনাল ফাইনাল খেললো, সেখানে রাইস ছিলেন, সাকা ছিলেন। ম্যানচেস্টার সিটি গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকবার 2-3বার ফাইনাল খেললো, লিভারপুল ফাইনাল খেলেছে। এই প্রত্যেকটা দলের ইংলিশ প্লেয়াররা ছিলেন। সো তারা জানেন যে বড় টুর্নামেন্টে চাপের মুহূর্তে কি করতে হয়, এবং বড় টুর্নামেন্টে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নকআউট পর্বে শুধুমাত্র প্রতিভাই এনাফ না, চাপের মুহূর্তে কি করতে হয়, কখন গোল খেয়ে গেলে কিভাবে ম্যাচ, মানে একেবারে প্যানিক না করে কিভাবে নিজেদেরকে ঠান্ডা রাখা যায়, ওই জিনিসটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো ইংল্যান্ডের এই এক্সপিরিয়েন্স, সেটা ন্যাশনাল টিমে আগের ফেলিওর বলুন বা ক্লাব লেভেলে প্লেয়ারদের চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্স বলুন, এই জিনিসটা বিশ্বকাপে কাজে আসতে পারে। এরপর যদি আমরা যাই, আমরা ইংল্যান্ড দল নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমরা যেটা বললাম যে ওই 3 জনের বাদ পড়া, ট্রেন্ডদের বাদ পড়া বলুন বা টুখেলের সঙ্গে কৌশলের সঙ্গে মিলিয়ে খেলার মতো প্লেয়ারের কথাই বারবার বলছি। আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই প্লেয়ারদের মধ্যে একটা জিনিস আপনি নোটিস করবেন, তাদের ফিজিক্যালিটি। এদের এই 26 জন প্লেয়ারই, বা গোলকিপার 3 জন বাদ দিলে 23 জন প্লেয়ার প্রচুর দৌড়াতে পারেন, প্রেস করতে পারেন, ট্র্যাক ব্যাক করতে পারেন, মানে অপোনেন্ট যখন অ্যাটাক করছে তখন সবাই একসঙ্গে নিচেও নেমে আসতে পারেন। হয়তো মার্কাস রাশফোর্ড একটু বাদ দিতে পারেন, বাট বাকি প্রায় প্রত্যেকটা প্লেয়ারই। সো এই জিনিসটা, এবং তারা আপনি যদি বলেন যে ওভারল্যাপ করা, প্রয়োজনে জায়গা কাভার করা, একজন আরেকজনের হয়ে খেলা, এই জিনিসগুলো প্রত্যেক প্লেয়ারের মধ্যে আছে। এবং এবার যখন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বিশ্বকাপটা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে,
নকআউট পর্বে খেলাগুলো 90 মিনিট 120 মিনিটও যেতে পারে। আই গেস টমাস টুকেল ওই জিনিসটা চিন্তা করেই অ্যাথলেটিক প্লেয়ারদেরকে নিয়েছেন, যেন খেলা যদি 120 মিনিটও যায় ইংল্যান্ডের রিদম চেঞ্জ না হয়, ইংল্যান্ড টায়ার্ড না হয়ে পড়ে, ইংল্যান্ড যেটা হয় যে দম হারিয়ে না ফেলে। তো এই জিনিসটা যদি ইংল্যান্ড শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতে, এটা একটা বড় রিজন হয়ে যেতে পারে। এরপর যদি আমরা যাই কেন ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে না, এগেইন যেটা আমি শুরুতে বলছিলাম যে টমাস টুকেল যে দলটা নিয়েছেন সেটা হচ্ছে এন্ড উইল জাস্টিফাই মিনস। এখানেও কেন বিশ্বকাপ জিতবে না, সেখানে এই যে তিনজনকে ইংল্যান্ড, যেই তিনজন স্টার প্লেয়ারকে ইংল্যান্ড নেয়নি, এদের তিনজনের অনুপস্থিতি ইংল্যান্ড না জেতার কারণ হয়ে থাকতে পারে। কীভাবে? আমরা জানি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুলে থাকার সময়, রিয়াল মাদ্রিদ হয়তো অতটা পারেনি, বাট লিভারপুলে থাকার সময় তার পাসিং অ্যাবিলিটি, তার ডায়াগোনাল পাসিং, একটা পাসে এই মাথা থেকে ওই মাথা খেলা পুরো চেঞ্জ করে দেওয়া, বা একটা পাসে অপোনেন্টের দুটো ডিফেন্সিভ লাইনকে বাইপাস করে দেওয়া, এই অ্যাবিলিটিটা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ছিল। ফোডেন বা কোল পালমার দুজনেরই গোল থ্রেট আছে, দুজনই ক্রিয়েটিভ। কোল পালমার হয়তো কিছুটা বেশি, হয়তো তিনি শর্ট জায়গার মধ্যেও বের হয়ে যেতে পারেন, ফোডেনও অনেকটাই কাছাকাছি তাই। তো এই তিনজনের আপনার নকআউট পর্বে শুধুমাত্র ট্যাকটিক্স দিয়ে সবসময় জেতা যায় না। এমন সিচুয়েশন আসতে পারে যেখানে হয়তো একটা পাস খেলা চেঞ্জ করে দিতে পারে, একটা ক্রিয়েটিভ মোমেন্ট খেলা চেঞ্জ করে দিতে পারে। এবার ইংল্যান্ডে সেই ক্রিয়েটিভ মোমেন্ট, সেই ক্রিয়েটিভ স্পার্ক, সেই অবিশ্বাস্য একটা পাস দেওয়ার প্লেয়ার, সেটা কে? যারা হতে পারতেন তাদেরকে টমাস টুকেল বাড়িতে রেখে এসেছেন। তারা হয়তো ডিফেন্সিভলি লায়াবিলিটি, বাট ক্রিয়েটিভলি তারা কুড হ্যাভ বিন অ্যান অ্যাসেট প্রত্যেকেই। তো ওই জায়গাটাতে হয়তো ইংল্যান্ড ভুগতে পারে। এরপর আমরা আসি ইংল্যান্ডের ডিফেন্স। আমরা ইংল্যান্ডের মিডফিল্ড নিয়ে কথা বলছি, অ্যাটাক নিয়ে কথা বলছি, এই দুইটাতে রিসোর্স আছে। ইংল্যান্ডের ডিফেন্স কেমন শক্তিশালী? ইংল্যান্ডের ডিফেন্সের প্রথম সমস্যা আপনি যেটা দেখবেন, কতটুকু শক্তিশালী, কতটুকু ভালো মানসম্পন্ন বা কি, তার আগে হচ্ছে ইংল্যান্ডের ডিফেন্সের ফিটনেস ইস্যু আছে। জন স্টোনসের ফিটনেস নিয়ে ইস্যু আছে, রিস জেমসের একের পর এক ইঞ্জুরি আসছে। প্রচণ্ড গরমে ইউএসের টেম্পারেচারে এবার ইংল্যান্ডের জন্য একটা বড় সমস্যা হতে পারে, ইউএসের ওয়েদার, মেক্সিকোর ওয়েদার একটা বড় সমস্যা হতে পারে। তার মধ্যে এই ইঞ্জুরি প্রোন প্লেয়াররা 8 ম্যাচের টুর্নামেন্টের ইন্টেন্সিটি কতটুকু নিতে পারবেন, বা না পারলে তখন কী হবে, সেটা নিয়ে একটা বড় কোশ্চেন থেকে যাচ্ছে। আপনি ধরুন নকআউট টুর্নামেন্টে আপনি নকআউট পর্বে গেলেন, তখন কোনো একটা ম্যাচে রিস জেমস নেই, রাইট ব্যাক কে খেলবেন? অলরেডি লিভরামেন তো ইনজুর্ড হয়ে গেছেন। বা রিস জেমস নেই, আপনার বল প্লেইং প্লেয়ার, ডিফেন্ডার কে থাকছে? কেউ নেই। সো আপনি ট্যাকটিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাচ্ছেন। এই জায়গাটাতে ইংল্যান্ড ভুগতে পারে। এরপর আসি আমরা যেটা বলছিলাম যে ইংল্যান্ডের পাস্ট সাকসেস বা পাস্ট ফেলিয়ার্সের কথা বলছিলাম, যে ইংল্যান্ডের হাইপ সবসময় থাকে, ইংল্যান্ড সেই অর্থে রেজাল্ট পায় না। শুনতে ক্লিশে শোনাতে পারে, বাট ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইংল্যান্ড নিজেই। ওই যেটা বললাম, প্রত্যেকবার টুর্নামেন্টের আগে প্রচণ্ড হাইপ তৈরি হয়ে যায়, যেটা নকআউট টুর্নামেন্টের আগে ইংল্যান্ডের জন্য চাপ হয়ে যায়। ইংল্যান্ডের একদিকে সাকসেস নেই, কিন্তু অন্যদিকে এক্সপেকটেশন একেবারে আকাশচুম্বী। এই যে সাকসেস না থাকা এবং আকাশচুম্বী এক্সপেকটেশন, দুইটার পার্থক্যটাই ইংল্যান্ডের ফেলিওরের একটা বড় রিজন হয়ে যাচ্ছে ওভার দ্য ইয়ার্স, থ্রু দ্য ইয়ার্স। তো এই জিনিসটা এবারও যে হবে না, টমাস টুকেল ট্রাই করছেন সেটা না করার। অলরেডি তিনি বলেছেন যে ইংল্যান্ড এই বিশ্বকাপের ফেভারিট না। তিনি চেষ্টা করছেন প্লেয়ারদেরকে একটু এক্সপেকটেশন থেকে দূরে রাখার। সেটা কতটা কাজে আসবে সেটা হয়তো টুর্নামেন্ট শুরু হলে বলা যাবে। বাট এখন পর্যন্ত ইংল্যান্ডের হিস্ট্রি বলে ইংল্যান্ডের এক্সপেকটেশনই ইংল্যান্ডের ড্রব্যাক। এবার যদি আসি, ইংল্যান্ড বেশ ভালো কিছু প্লেয়ার আছে। ইংল্যান্ড ট্যাকটিক্যালি অ্যাস্টিউট একজন কোচ আছেন, যিনি চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়ে গেছেন, যাকে টুর্নামেন্ট কোচ বলা হয়, কার্লো আনচেলত্তির মতো। যে টুর্নামেন্ট জিততে হলে লিগ জেতা এক জিনিস, আর টুর্নামেন্ট টাইপ চ্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্ট টাইপের যে মানে টুর্নামেন্টগুলো জিততে হলে কী করতে হয় সেটা তিনি ভালো জানেন। বাট ইংল্যান্ডের যে কোয়ালিটি, তাতে হয়তো ইংল্যান্ড গ্রুপ পর্ব খুব সহজে পার হয়ে যাবে, রাউন্ড অফ 32 খুব সহজে পার হয়ে যাবে। বা এরপর যখন বড় বড় অপোনেন্ট আসবে, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, এই ধরনের অপোনেন্ট আসবে, রেকর্ড বলে ইংল্যান্ড তাদের বিপক্ষে সবসময় জেতে না। আপনি যদি গত 10-15 বছরের রেকর্ড দেখেন, এই প্রত্যেকটা দলের বিপক্ষে, আর্জেন্টিনার সঙ্গে হয়তো ইংল্যান্ড খুব বেশি খেলেনি, এর বাইরে এই প্রত্যেকটা দলের বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড খুবই বাজে। হয়তো 10 ম্যাচ খেলেছে, 2টা জিতেছে, 3টা জিতেছে। এই দলগুলো যখন নকআউট পর্বে এই ধরনের দলই আসবে, তখন ইংল্যান্ড কি করবে?
এটা একটা বড় রিজন যে কেন ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারবে না। তো এই সব কিছু মিলিয়ে যদি আমরা সাম আপ করি, যেটা আমি শুরুতেই বললাম যে এন্ড উইল জাস্টিফাই মিনস ইংল্যান্ডের যেটা শক্তি সেটাই আবার ইংল্যান্ডের দুর্বলতা। ইংল্যান্ডের টমাস টুকেল শক্তি, টমাস টুকেলের পরীক্ষা নিরীক্ষা ইংল্যান্ডের দুর্বলতা, টমাস টুকেলের স্কোয়াড সিলেকশন ইংল্যান্ডের দুর্বলতা হয়ে যেতে পারে। ইংল্যান্ডের স্কোয়াডে ট্রেন্ট, ফোর্ডেন, পালমারের মতো ডিফেন্সিভ লায়াবিলিটি যারা যে প্লেয়াররা তারা না থাকাটা ইংল্যান্ডের শক্তি, আবার একই দিকে তারা যেহেতু ক্রিয়েটিভ প্লে মেকার তারা না থাকাটা ইংল্যান্ডের দুর্বলতা। তো এই কারণেই যে টমাস টুকেল একটা ইংল্যান্ড তৈরি করার চেষ্টা করছেন যেখানে বড় তারা করা দলের জন্য খেলবেন। সেটা অবশ্য গ্যারেথ সাউথগেট ট্রাই করেছেন, টমাস টুকেলও সেটাই ট্রাই করেছেন, জাস্ট যারা দলের সঙ্গে যায় না তাদেরকে বাদ দিয়ে করছেন, একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছেন। হতে পারে এটা, যদি এটা কাজ করে টমাস টুকেল হয়তো হিরোর ওয়েলকাম পাবেন। যদি এটা কাজ না করে তখন এটাই বলা হবে যে ইংল্যান্ডের তারকা ছিল, ইংল্যান্ডের প্লেয়ার ছিল, কিন্তু ইংল্যান্ড কোচের কারণে জিততে পারেনি। শেষ পর্যন্ত কি হবে, ইংল্যান্ড কতটুকু যাবে, কি মনে হয় আপনাদের? কমেন্টে জানিয়ে দিন।